মেয়েটি বাবার বুকে মাথা গুঁজে বলল কি, বাবা, আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, আমি আর পারছি না। পেছন থেকে বললাম আমি, সিঘ্নতা, তুমি চলে যেও না, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। সিঘ্নতার বাবা আমার বাবার কাছে বলল, বন্ধু, খুব শখ করে আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দিয়েছিলাম। তোর ছেলে যে শখ পূরণ করলো, তাই আমি আমার মেয়েকে নিয়ে তোর বাসা থেকে চলে গেলাম। কিন্তু তোকে একটা কথা বলে যাচ্ছি, আজ আমার ছেলের বিয়ে, কিন্তু তোর ছেলে আমার বাসায় যেন কোনো ঝামেলা না করে। যদি কোনো ঝামেলা করে তাহলে আমি কিন্তু তাকে জেলে পাঠাবো। আমি কিন্তু ঠিক আগের মতোই আছি, নিজের কথার দাম দিতে জানি, আর শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতেই জানি। আমার মা সিঘ্নতার দুহাত চেপে ধরে বলল, তুমি যেও না মা, আমার ছেলে তোমাকে সত্যিই খুব ভালোবাসে। মেয়েটির ঠোঁটের কোণে কাপা হাসি হেসে বলে, মা, আপনি একে ভালোবাসা বলছেন? দীর্ঘ 8টি বছর আমাকে কষ্ট দিয়েছে। এই 8টি বছর পুরোটা সময় আমি শুধু অপেক্ষা করেছি। শুধু ভাবতাম একদিন হয়তো সে ফিরবে, একদিন হয়তো আমার সে একটা খবর নেবে। কিন্তু সে কি করলো? সে তো আমার জীবন থেকে একবার নিখোঁজ হয়েই গেল। এত বছর পর সে এখন এসে বলছে আমাকে সে ভালোবাসে। আন্টি, আপনি একটু ভাবুন তো, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, আপনার মেয়েটাও যদি এমন প্রতারিত হতো, তাহলেও কি আপনি বলতেন এমন কাপুরুষের সঙ্গে সারাটা জীবন সংসার করতে? আমার মা মুখটা নিচু করে ফেললেন, কিছু আর বললেন না, চুপ রয়ে গেলেন। ছেলের কাজের জন্য আমার মায়ের বুকটা একরাশ অপমানে চেপে ধরেছিল। আমি দরজা খুলে বললাম, বাবা, আমার ওয়াইফকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। আমার অবস্থা দেখে ঘরের সবাই স্তম্ভিত হয়ে গেল। কেউ কিছু বলতে পারছে না, সময় যেন থমকে গেছে। আমার আর্তনাদ বাতাসে ভাসছে। মেয়েটাকে নিয়ে বাড়ির বাইরে তার মা এসে বলল, কোথায় গিয়েছিলে মেয়েটাকে নিয়ে? মেয়েটির বাবা কড়া কণ্ঠে জবাব দিল, ওর স্বামীর বাড়িতে নিয়ে গিয়েছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। তবে এই নিয়ে আর কোনো আলোচনা হবে না, কারণ দেওয়ালেরও কান আছে বলে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলেন। হঠাৎ পেছন ফিরে দেখলেন কেউ বলছে, অনুষ্ঠান তো শেষ, এখন সবাইকে যার যার রুমে যেতে বলো, আমি যেন কারোর গলার আওয়াজ না পাই। মেয়েটিও কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। এতটা কান্নাকাটি করছিল যে তার হেঁচকি উঠে গেল। কিছুটা সময় পর আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছিল যে, হে আল্লাহ, তুমি তো সব দেখেছো, তুমি তো সবই জানো, কার ইচ্ছায় কি কি ঘটেছে, তুমি আমাকে শুধু ধৈর্য দিও, আমি যেন ভেঙে না পড়ি। মেয়েটির আরও কান্না আসছিল, কিন্তু কান্না না করে কান্নাটা চেপে রইল, বুকের ভেতরটা কান্নায় চেপে রইল। পরের দিন মেয়েটির ভাইয়ের বিয়েতে মেয়েটির দিকে সবাই তাকিয়ে আছে, কারণ মেয়েটি খুব সুন্দর, স্নিগ্ধ দেখতে। এত সুন্দর, এত মাধুর্যময় মেয়েটি যে একটা মেয়ে সেই মেয়েটিকে দেখে ক্রাশ খাবে। মেয়েটির পরনে ছিল লাল রঙের একটা কাতান শাড়ি, চুলগুলো ছেড়ে রাখা, চুলগুলোর মাঝে এক গুচ্ছ লাল গোলাপ দেওয়া। বিয়েবাড়ির এত আনন্দ, এত মিউজিক, এত লোকজন, তার ভিড়েও মেয়েটির বুকটা যেন কেঁপে উঠল। সব কিছু থাকার ভিতরেও মনে হচ্ছে যে কিছু যেন নাই, শূন্যতা ওর ভিতরে ভয়ঙ্করভাবে কাজ করছে। ঠিক যেন গহীন জঙ্গলের ভিতর বাঘ কারোর দিকে তাকিয়ে থাকে। সিঘ্নতা চারিপাশে তাকালো, দেখলো সবই শূন্য, কিচ্ছু নাই। ঠিক তখনই মেয়েটির ফুফাতো ভাই তার সামনে এসে দাঁড়ালো। কুৎসিত একটা হাসি, চোখে অগ্রাসিক দৃষ্টি, ঠিক যেন অনেক দিনের জমে থাকা লালসা সবই যেন বাস্তবে রূপ নিতে চাচ্ছে। কোনো কথা না বলে মেয়েটির হাত ধরতে এগিয়ে এলো। ঠিক ওই মুহূর্তে ঘটে গেল এমন একটি ঘটনা যা ছেলেটি তো দূরের কথা, আশেপাশের কেউই কল্পনা করতে পারেনি। হঠাৎ একটা কালো পোশাক পরা লোক এসে ছেলেটির হাতটা চেপে ধরল।
এতটা জোরে হাত দুটো চেপে ধরলো যে হাত দুটো দিয়ে যেন কড়মড় শব্দ হচ্ছে। আশেপাশের সবাই এমন হাড়ভাঙ্গা শব্দ শুনে ভয়ে কাঁপতে লাগলো। ছেলেটি ব্যথায় কেঁদে উঠল, মুখটি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ছেলেটি হাত ছাড়াতে চেষ্টা করলো কিন্তু পারল না। চারপাশে সবাই যেন থমকে গেল। বিয়েবাড়ির হাসি গান সবই যেন কেমন স্তব্ধ হয়ে গেল। বাতাসে ছড়িয়ে পড়ল কেমন যেন একটা নিস্তব্ধতা। কেউ কিছু বলতে পারছে না, বোঝাও যাচ্ছে না এই ছেলেটি কে, মেয়েটির সাথে কি সম্পর্ক, কেউ তা বুঝতেও পারতিছে না। আর মেয়েটি থরথর করে কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেল। আর ভাবছে এই ছেলেটি কে, এ কি আমাকে রক্ষা করতে এলো নাকি সুযোগ খুঁজতে এলো। সে যেন একটা থমথমে পরিবেশ। মেয়েটির বাবা দৌড়ে এসে বলল, কে তুমি, আর এভাবে কেন মাস্তানি করছো? শান্ত কণ্ঠে কালো কোট পরা ছেলেটি বলে উঠল, আমি কে সেটা জানা তো আপনাদের জরুরি না। তার আগে দেখুন আপনার মেয়ের সাথে এই মানুষরূপী শয়তানটা কি করতে চাচ্ছিল। এ কথা বলেই লোকটি হাতে তালি দিল, সাথে সাথে দুটো ভিতরে এসে একটা বড় পর্দা সেট করে দিল। মুহূর্তের মধ্যে সেখানে ভিডিও চালু হয়ে গেল। সবারই চোখ আটকে গেল পর্দায় ভিডিওর দৃশ্যগুলো দেখে। কেউ কেউ বলছে আজকে সিঘ্নতা মালটাকে খেয়ে দেখতেই হবে, আজকে ওকে দর্শন করব। তুই সময় মতো চলে আসিস। ওকে এমন ভিডিও দেখে চারদিকে ফিসফিস শব্দ শোনা গেল। আস্তাক ফিরুল্লাহ বলে কয়েকজন মুরব্বী মুখ ঢেকে ফেললেন। সি, মল্লিক বাড়ির ছেলে এত খারাপ, এক তরুণী বিড়বিড় করে বলে উঠল। হঠাৎই সিঘ্নতার বড় ভাই চিৎকার করে উঠল, ধর্ষণ করতে চেয়েছিলে আমার বোনকে, তোর এত বড় সাহস কিভাবে হলো? বলে মেয়েটির একের পর এক ছেলেটিকে ঘুষি মারতে লাগলো। ছেলেটির পুরো শরীর রক্তে ভিজে গেল। আরেকটি ছেলে মোবাইল করে ফোন করে পুলিশকে আসতে বলল। রায়হানের মা চিৎকার করে ছুটে এলো, থাম 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 রনি। রায়হানের বাবা ছেলের সামনে দাঁড়াতে চেষ্টা করলেন। বিয়েবাড়িতে কি এগুলো কেউ করে, এ সমস্ত মিথ্যে ভিডিও? আমার ছেলে এমন করতেই পারে না। রনি থামল না, সে বলে উঠল, আপনার ছেলে একটা আস্ত শয়তান, তাই ওর জায়গা জেলে, বুঝতে পেরেছেন? কিছুক্ষণ পর পুলিশ এসে রায়হানকে নিয়ে গেল। রনি এখন রাগে ফুঁসছে। সদ্য বিবাহিত বউ তাকে থামানোর চেষ্টা করছে। কালো পোশাক পরা লোকটাও চলে গেল। তবে যাওয়ার আগে মেয়েটির কানে কানে বলে গেল, নিজের যত্ন নিও। রনি বুকে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না বোন, আমি আছি তো। মেয়েটি কিছু না বলে ভাইয়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। মেয়েটি রুমে এসে জুয়েলারি খুলতে লাগলো, কিন্তু কেউ একজন আসে ওর গলার হারটা টান দিল, আর অমনি গলগল করে রক্ত পড়তে লাগলো। সিঘ্নতা এমন নিজের গলায় রক্ত দেখে চিৎকার করতে যাবে, তার আগে ওর মুখটা কেউ এমনভাবে চেপে ধরলো যে ওর নিঃশ্বাস আটকে গেল। কারণ ওর সামনে হালকা কালো রঙের শার্ট পরা দাঁড়িয়েছিলাম আমি। সিঘ্নতার কানে ফিসফিস করে বললাম, এত সেজেছো কেন? মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ, কার জন্য এত সেজেছো? বলছিল আর হাতে থাকা কাচের চুড়িগুলো খুলে ফ্লোরে ছুঁড়ে মারছিল, আর চুড়িগুলো ঝনঝন শব্দ করে ভেঙে গেল। সিঘ্নতার গায়ে যেই হাত দিতে যাব অমনি সিঘ্নতা জোরে চেঁচিয়ে উঠল। আরও বলল, আপনি আমার গায়ে হাত দিয়েছেন কোন সাহসে? অধিকার নিয়ে কথা বলায় আমি সিঘ্নতার গালে ঠাস করে চড় মারলাম। সিঘ্নতা চড়ের ধাক্কা সামলাতে না পারে জোরে কেঁদে উঠল, কারণ এই কেউ প্রথম তাকে এভাবে চড় মারল। শান্ত গলায় বললাম, কান্না অফ করো। কিন্তু সিঘ্নতা শুনল না, আরও জোরে জোরে কান্না করতে লাগলো। তা দেখে আমি সহ্য করতে না পেরে সিঘ্নতার মুখটা চিপে ধরলাম। আমি তোকে কান্না অফ করতে বলেছি না? তোর কি কথা কানের ভিতর যায় না? আমি তো তোর কাছে নেই, তাহলে তুই কাকে দেখানোর জন্য এভাবে সেজেছিস? আজকে তোকে এমন শিক্ষা দেব যাতে জন্মের মতো তোর সাজার শখ মিটে যাবে। বলে টিস্যু নিয়ে ওর গালে জোরে ঘষতে লাগলাম, কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ হওয়ার কারণে মেকআপগুলো উঠল না।
তোকে তো আমি আজ মেরেই ফেলবো, কার অনুমতি নিয়ে এমন ওয়াটারপ্রুফ মেকআপ করেছিস? স্নিগ্ধতা সহ্য করতে না পেরে আমাকে ধাক্কা দিয়ে বলেছিল আপনি একটা কাপুরুষ, তাই আমাকে রেখে পালিয়ে চলে গিয়েছিলেন। এমনকি আমায় ডিভোর্স দিতে আপনি জাপান থেকে চলে এসেছেন। তাহলে কেন আজ এমন নাটক করছেন? আমার রূপ দেখে আপনি পাগল হয়ে গেছেন? তাহলে আসুন, হামলে পড়ুন আমার উপর। এটা দ্বিতীয় খণ্ড ছিল, তৃতীয় খণ্ড সামনে আসছে, অপেক্ষায় থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।